স্ট্রাটোস্ফিয়ার পরিবেশ রসায়ন প্রথম পত্র। ট্রপোস্ফিয়ারের উপরের দিকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের দ্বিতীয় স্ট্রাটোস্ফিয়ার 35 কিলোমিটার বিস্তৃত। এই স্ট্রাটোস্ফিয়ারের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস 218 কেলভিন এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি সেলসিয়াস বা 275 কেলভিন তাপমাত্রায় পৌঁছেছে। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতার বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধিকে নেগেটিভ ল্যাপস রেট বলে, কিন্তু গ্যাসের ঘনত্ব ও চাপ ট্রপোস্ফিয়ারের মতো ওপর দিকে একইভাবে কমতে থাকলে এর চাপ 10 মিলিমিটার থেকে 1 মিলিমিটার হতে থাকে। বিশেষত স্ট্রাটোস্ফিয়ার সূর্যের আলোর মধ্যস্থ ক্ষতিকর ইউভি রশ্মি শোষণকারী ওজোন ও অক্সিজেনকে থেকে সৃষ্টি হয়। ওজোন দ্বারা ইউভি রশ্মি শোষণের ফলে এর স্তরে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ওজনের স্তরে ছাতার মধ্যে পৃথিবীকে আচ্ছাদন করে রাখে, ফলে পৃথিবীর প্রাণীকুল ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকে। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডল দ্বিতীয় স্তর হলো 50 কিলোমিটার থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ারকে পৃথক করে রেখেছে স্ট্র্যাটোপাউজ নামে পাতলা অবস্থানে বায়ুস্তর। এই স্তর থেকে শুরু থেকে পূর্বের বিপরীত নিয়মে তাপমাত্রা ক্রমশ হ্রাস পেয়ে 83 কিলোমিটার উচ্চতায় -93 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুশীতলতম অবস্থায় পৌঁছেছে। মেসোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসের কারণ হলো এই অঞ্চলে ইউভি শোষণকারী O3 ও অন্যান্য রাসায়নিক পদার্থের উপস্থিতি। ট্রপোস্ফিয়ারের মতো মেসোস্ফিয়ারের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়াকে পজিটিভ রেড র্যাপস বলে। মেসোস্ফিয়ারের শেষে রয়েছে মেসোপজ নামে পাতলা স্তর। এরপরে রয়েছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হলো থার্মোস্ফিয়ার। এটি 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের বিপরীতভাবে তাপমাত্রা -93 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে থার্মোস্ফিয়ারের সৌর বিকিরণের তাপমাত্রার উপর নির্ভর করে 427 সেলসিয়াস বা 700 ক্যালভিন থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস বা 2000 ক্যালভিন পর্যন্ত পরিবর্তিত হয়। থার্মোস্ফিয়ারে আলোক শক্তি যেমন উচ্চ শক্তি সম্পন্ন ইউভি রশ্মি ল্যামডা সমান <200 ন্যানোমিটার প্রভাবে গ্যাসীয় অণুর বিয়োজন ও ইলেকট্রন স্থানান্তরের ফলে বিভিন্ন ধনাত্মক পরমাণু ও অণুর মিশ্রণ ঘটে, তাই এই আয়নকে আয়নোস্ফিয়ার বলা হয়। এই অঞ্চল থেকে বিভিন্ন ধনাত্মক আয়ন নাইট্রোজেন, অক্সিজেন আয়ন, NaO+, H+, He+ আয়ন ইত্যাদি। এরপর ওপর দিকে রয়েছে অধিক তাপমাত্রা এক্সোস্ফিয়ার H ও He গ্যাসের পরিমাণ বেশি থাকে। এক্সোস্ফিয়ারের ওপরের দিকে রয়েছে চৌম্বকোস্ফিয়ার। প্রোটিন ও ইলেকট্রনের চৌম্বকোস্ফিয়ারের সমন্বয়ে সৃষ্ট এই চৌম্বক ক্ষেত্রকে ঘিরে রাখে। এখানে সারণী 4টি স্তরের অঞ্চলে পরিসর, তাপমাত্রা ও তাপমাত্রার পরিবর্তন দেখানো হলো। এক্ষেত্রে দেখা যায় বায়ুমণ্ডল ট্রপোস্ফিয়ার, এটি ভূমি থেকে 15 কিলোমিটার উঁচু। এর চাপমাত্রা 770 মিলিমিটার মার্কারি থেকে 100 মিলিমিটার মার্কারি। তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে -55 ডিগ্রি থেকে 12 ডিগ্রি ক্যালভিন। এবং স্ট্রাটোস্ফিয়ারে দেখা যায় 15 থেকে 50 কিলোমিটার চাপ কমতে থাকে, ক্রমে বৃদ্ধি পেয়ে +2 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 কিলোমিটারে হয়। অর্থাৎ এর আগেরটা 55 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল -12 কিলোমিটারে উঠে, তারপরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে এটি 50 কিলোমিটারে গিয়ে +2 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপরে মেসোস্ফিয়ারে দেখা যায় 50 থেকে 85 কিলোমিটারে চাপ কমতে থাকে এবং ক্রমশ হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেলসিয়াস 83 কিলোমিটার উচ্চতায় হয়। এরপরে থার্মোস্ফিয়ারে, যার উচ্চতা 85 থেকে 500 কিলোমিটার, এখানে চাপ কমতে থাকে, সবগুলোই চাপ কমতে থাকে, কিন্তু এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পায়, ক্রমশ বৃদ্ধি পেয়ে +427 ডিগ্রি সেলসিয়াস থেকে 1727 ডিগ্রি সেলসিয়াস হয়। এক্ষেত্রে প্রথম 3টি হলো হোমোস্ফিয়ার এবং লাস্টেরটি হলো হেটারোস্ফিয়ার, যেটি হলো থার্মোস্ফিয়ার। হোমোস্ফিয়ারে দেখা যায় নাইট্রোজেন 78.09%, অক্সিজেন 20.94% এবং গৌণ উপাদানের মধ্যে রয়েছে বাষ্প H2O 1 থেকে 4%, আর্গন 0.93%, কার্বন ডাইঅক্সাইড 0.033%, CO, C3I এছাড়া স্বল্প পরিমাণে 12টি গ্যাস থাকে। আর হেটারোস্ফিয়ার, যেটি থার্মোস্ফিয়ার নিয়ে গঠিত, সেখানে রয়েছে মুখ্য উপাদান নাইট্রোজেন, অক্সিজেন আয়ন FeH অর্থাৎ হাইড্রোজেন আয়ন, এবং গৌণ উপাদানের মধ্যে রয়েছে, এগুলো ছিল মুখ্য উপাদান, এবং গৌণ উপাদানের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন প্লাস NO, HE এবং H আয়ন। বায়ুমণ্ডলের সঙ্গত তাপ তারতম্য, ভেরিয়েশন ইন কম্পোজিশন। সংযুতিগতভাবে বায়ুমণ্ডলকে হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার এই দুটি মণ্ডলে ভাগ করা হয়। তাপমাত্রার ভিত্তিতে ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার এই 3টি হোমোস্ফিয়ারের অন্তর্ভুক্ত, এবং হেটারোস্ফিয়ারে রয়েছে থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার।
হোমোস্ফিয়ার পৃথিবী থেকে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত হোমোস্ফিয়ার বিস্তৃত। এই অঞ্চলে বায়ুমণ্ডলে গ্যাসীয় সংযুক্তি সমসত্ত্বীয়ভাবে মোটামুটি স্থির থাকে, যেমন 78% মতো নাইট্রোজেন, 21% অক্সিজেন এবং 1% আর্গন সহ অন্যান্য গ্যাস। বায়ুমণ্ডলীয় শর্তে এ গ্যাসের মিশ্রণ মোটামুটি আদর্শ চাপ আচরণ করে, যেমন সব গ্যাসের শতকরা আয়তন, মোল পরিমাণ, চাপ, অ্যাভোগাড্রোর সূত্র, এবং প্রতি গ্যাসের উপাদান গ্যাসের আংশিক চাপ মোলার ভগ্নাংশের অনুপাতিক হয়। ডাল্টনের আংশিক চাপ সূত্র। উত্তপ্ত ভূপৃষ্ঠের সংস্পর্শে থাকা বায়ু উত্তপ্ত হয়ে আয়তন বৃদ্ধি চার্লসের সূত্র হালকা হয়। একটি ওপরে শীতল ও ভারী বায়ুতে মিশে যায় এবং শীতল বায়ু ও ভারী বায়ু নিচে এসে ভূপৃষ্ঠে তাপে উত্তাপে হয়ে ওপর দিকে ওঠে। এরূপ পরিচলন প্রক্রিয়ায় শিল্প অঞ্চলে দূষক মিশ্রিত হয়ে স্থানান্তরিত হতে থাকে। অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের উপরে অর্থাৎ 85 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের উপাদান গ্যাসের অণু ও আয়নের সমসত্ব মিশ্রণ দ্বারা অ্যাটমসফিয়ার গঠিত। তাপীয় পরিবহনের ক্ষেত্রে ঘটে না, তাই ভরভিত্তিক ভারী গ্যাস কণাসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন আয়ন উপরের স্তর, ওপরে হিলিয়াম আয়ন এবং সবচেয়ে উপরের স্তরে থাকে মুক্ত হাইড্রোজেন আয়ন। অ্যাটমসফিয়ারের মধ্যস্থ নিচের অংশ ভরভিত্তিক বিভিন্ন আয়ন যেমন অক্সিজেন আয়ন, NaO আয়ন, O2 আয়ন এবং Na2 আয়ন ও মুক্ত ইলেকট্রনের মিশ্রণ দ্বারা আয়নোস্ফিয়ার গঠিত। আয়নোস্ফিয়ারের রসায়নে আলোক শক্তি প্রভাবে গ্যাসীয় অণু বিয়োজন, আলোক বিয়োজন ও আলোর প্রভাবে ইলেকট্রন স্থানান্তর এই দুটি প্রক্রিয়া জড়িত। যেমন অক্সিজেনের পরমাণুকরণে নিচে মতো 4টি ধাপ থাকে। এক্ষেত্রে N+E সমান N+N, N+O2 + NO + O, N+NO সমান N2+O যোগ করে সামুদ্রিক আলোর বিয়োজন। প্রাকৃতিক ঝড়ঝঞ্ঝার বায়ুমণ্ডলে কোন স্তরে ঘটে? এটি ট্রপোস্ফিয়ারে ঘটে। এক্ষেত্রে মোলার ভগ্নাংশ দেখা যায় নাইট্রোজেনের 0.78, অক্সিজেনের 0.2, আর্গনের 0.009, কার্বন ডাইঅক্সাইড 0.003033 আর নিয়নের 1.8 × 10⁻⁵ আর O3 অর্থাৎ ওজনের রয়েছে 2 × 10⁻8। ওজোন স্তরের গুরুত্ব। সব স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তরের গঠন ও স্তরের গঠন সম্বন্ধে জানব। সূর্যের আলো অধিকাংশ উচ্চশক্তি বিকিরণ অর্থাৎ ইউভি রশ্মি থার্মোস্ফিয়ারে শোষিত হয়। এর বিকিরণ স্ট্রাটোস্ফিয়ারে এসে O2 অণুকে ভেঙে ও পরমাণুতে পরিণত করে। ওই শক্তিশালী ও পরমাণু আরও O2 অণুকে আঘাত করে ওজোন অণু গঠন করে। এক্ষেত্রে O2 UV সমান 2O। এক্ষেত্রে M+O + O2 = MO3 + M। এখানে M হলো স্ট্রাটোস্ফিয়ারের যে কোনো কণা যা অবশিষ্ট শক্তি শোষণ করে। এই প্রক্রিয়ার ফলে সৃষ্ট তাপশক্তি ট্রপোস্ফিয়ারে -55°C তাপমাত্রা বৃদ্ধি করে স্ট্রাটোস্ফিয়ারে 50 কিলোমিটার উচ্চতায় 2 ডিগ্রি পরিণত করে। এই স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তর সূর্যের ইউভি রশ্মি শোষণ করে এবং পৃথিবীর মানবজাতি ও সকল প্রাণীকুলকে নির্মুক্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখে। যেমন উচ্চশক্তির ইউভি রশ্মি রাসায়নিক বন্ধন ভেঙে দিতে পারে, এর ফলে বায়োলজিক্যাল প্রক্রিয়া বিনষ্ট হতে পারে, চোখের ক্যাটারাক্ট সৃষ্টি করতে এবং চামড়ায় ক্যান্সার রোগ বৃদ্ধি করতে পারে। ওজোন স্তর ইউভি রশ্মি শোষণ করে অক্সিজেন পরিণত হয়। এক্ষেত্রে O3 + UV সমান O2 + O। এরূপ আবহাওয়া পরিমণ্ডলের শক্তির বিনিময়ে রাসায়নিক প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণত পৃথিবী পৃষ্ঠ থেকে 20 থেকে 40 কিলোমিটার ওপরে ওজোন স্তর অবস্থান করে। ওই স্তর ইউভি রশ্মি শোষক রূপে তুলনীয় উপকারী গুরুত্ব ওজোন স্তরে রয়েছে, কিন্তু ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় ট্রপোস্ফিয়ারের এই ওজোন স্তর গ্যাস বায়ু দূষণ রূপে গ্রিনহাউস গ্যাসের কাজ করে। স্ট্রাটোস্ফিয়ারের বিস্তার কত কিলোমিটার? এটি 15 থেকে 50 কিলোমিটার। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস সৃষ্টিতে বিভিন্ন নিয়ামকের প্রভাব। ঘূর্ণিঝড় ও সমুদ্রের জলোচ্ছ্বাস সৃষ্টিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা, চাপ, বায়ুর ঘনত্ব, সমুদ্রের জলীয় বাষ্পের অবস্থা প্রভৃতির প্রভাব রয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন অঞ্চলে বায়ু প্রবাহের দিকে ওই অঞ্চলের বায়ুর তাপমাত্রা ও ঘনত্বের উপর নির্ভর করে। গ্রীষ্মকালে দিনের বেলায় সূর্যের প্রখর তাপে স্থলভাগের বায়ুর ঘনত্ব হ্রাস পায় এবং সমুদ্রের ওপরে জলীয় বাষ্প মিশে সামুদ্রিক বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে দিনের বেলা সমুদ্র বায়ুপ্রবাহ ও রাতের বেলা স্থলে বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের বায়ু ও তাপমাত্রার ঘনত্বের অধিক তারতম্যের কারণে নিম্নচাপ সৃষ্টি হলে এই অঞ্চলে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় গভীর সমুদ্রের স্থলভাগে ও উভয় স্থানে হতে পারে। সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়কে সাইক্লোন এবং হারিকেন বা টাইফুন বলে। স্থলভাগে সৃষ্ট ঘূর্ণিঝড় টর্নেডো বা কালবৈশাখী ঝড় নামে পরিচিত। সামুদ্রিক ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র উপকূলে মারাত্মক জলোচ্ছ্বাস হয়ে থাকে। স্থল বায়ু ও সমুদ্রের বায়ু প্রবাহের সৃষ্টি। গ্রীষ্মকালে সূর্যের প্রখর তাপে দিনের বেলায় স্থলভাগ উত্তপ্ত হয় এবং সমুদ্রের ভাগে বিকিরিত রশ্মি বায়ুমণ্ডল উত্তপ্ত করে। তখন স্থলভাগের ওপর উত্তপ্ত গ্যাসীয় অণু গতি বৃদ্ধি পায় এবং চাপ নিম্নচাপের সৃষ্টি হয়।
তাপ বিকিরণের কারণে রাতের বেলা স্থলভাগ দ্রুত শীতল হয়। সূর্যের প্রখর তাপে দিনের বেলা জলভাগে পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে গ্যাসীয় অণুসংখ্যা বৃদ্ধি করে, ফলে জলভাগের ওপর শীতল বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় এবং উচ্চ চাপ সৃষ্টি হয়। এরূপে জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে রাতের বেলা স্থলভাগের তুলনায় অধিক উষ্ণ থাকে। তাই দিনের বেলা জলভাগ থেকে শীতল উচ্চ চাপে সমুদ্র বায়ু স্থলভাগে প্রবাহিত হয়। অপরদিকে রাতের বেলা শীতল উচ্চ চাপে শুষ্ক বায়ু স্থলবায়ু সমুদ্রের দিকে ধাবিত হয়। এরূপে জলভাগ স্থলভাগের ওপর তুলনামূলকভাবে বায়ুর ঘনত্ব যথাক্রমে বৃদ্ধি ও হ্রাস পায়। ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ, যেহেতু ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় স্থলভাগ থেকে অনেক দূরে গভীর সমুদ্রে, তাই সাইক্লোন সৃষ্টির মতো দুটি কারণ হলো: এক, গভীর সমুদ্রের পানির তাপমাত্রা ও সমুদ্রের বায়ুমণ্ডলের নিম্নচাপের সৃষ্টি। সাধারণত সাইক্লোন সৃষ্টি হতে সাগরের পানির তাপমাত্রা 27 ডিগ্রি 80 ডিগ্রি ফারেনহাইটের বেশি হতে হয়। সময় ও অঞ্চল হিসেবে গ্রীষ্মকালে শেষের দিকে বিষুবীয় রেখায় এবং নিরক্ষীয় রেখার উত্তর দিকে 50 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে মধ্যবর্তী সামুদ্রিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আরও বঙ্গোপসাগরে বছরে প্রায় সময় এই তাপমাত্রা থাকে। দেখা যায় বঙ্গোপসাগরে বছরের প্রায় সময় এই তাপমাত্রা থাকে। গভীর সাগরে বায়ুমণ্ডলে নিম্নচাপ সৃষ্টি হলে আশেপাশে ভারী বাতাস সেদিকে প্রবল বেগে ধাবিত হয় এবং বাড়তি তাপমাত্রায় উত্তপ্ত হয়। তখন অক্ষ বরাবর পৃথিবীর ঘূর্ণন গতি যেভাবে উত্তপ্ত বায়ু ঘুরতে ঘুরতে ওপর দিকে উঠতে থাকে, তখন ওপরের বাতাসে তাপমাত্রা কম এবং জলীয় বাষ্পের ঘনত্ব বেশি থাকায় তা ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাতের ফলে সামুদ্রিক বাষ্প থেকে সুপ্ত তাপ লেটেন্ট হিট ছেড়ে দেয়, যা বাষ্পীভবন বাড়িয়ে দেয়। আর এই সুপ্ত তাপের প্রভাবে সমুদ্রের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, ফলে বিশাল এলাকা জুড়ে বায়ুমণ্ডলের চাপ ও তাপমাত্রা অস্থিতিশীল অবস্থায় সৃষ্টি হয়। তখন কেন্দ্রমুখী বায়ু নিম্নচাপ ও কেন্দ্রমুখী ও চারদিক থেকে ধয়ে আসা বায়ু চক্রাকারে আবর্তিত হতে থাকে। এই অবস্থা হলো ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় গঠনকালে চক্রাকারে আবর্তিত বায়ু একটি কেন্দ্রে থাকে, একে ঘূর্ণিঝড় কেন্দ্র বলে। সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ কাইক্লোস এতে উদ্ভূত। একটা হলো কয়েল অফ স্নেকস বা সাপের কুণ্ডলী। 7 নং পৃষ্ঠা এবং 1.4 নং ছবিটি স্যাটেলাইট উপগ্রহ থেকে প্রাপ্ত সাইক্লোনের ছবি। এতে প্রচণ্ড গতিসম্পন্ন একমুখী বায়ু কেন্দ্রমুখী দ্রুত গতিতে ধেয়ে চলেছে। আমরা জানলাম গ্রীষ্মকালে শেষে বিষুবীয় রেখায় 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর অক্ষাংশে মধ্যবর্তী অঞ্চলে গভীর সমুদ্রে সৃষ্ট নিম্নচাপের কারণে যখন প্রচণ্ড গতিসম্পন্ন চারদিক থেকে ধেয়ে আসা বাতাস এক কেন্দ্রিক ঊর্ধ্বমুখী বাতাস আকারে স্থলভাগের দিকে অগ্রসর হয়, তখনই তাকে সাইক্লোন বা সামুদ্রিক ঝড় বলে। সাইক্লোনের গতিবেগ কমপক্ষে প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা 40 মাইল হতে হয়। গতিশীল সাইক্লোনের একটা গতি লাঠিমের মতো হয়। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত, যেমন ভারত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোন, জাপান উপকূলে টাইফুন ও ফিলিপিন উপকূলে বাগিও ও মেক্সিকো উপকূলে হারিকেন এবং অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন নামে পরিচিত। 1991 সালে বাংলাদেশে আঘাত আনা সাইক্লোন প্রতি ঘন্টায় বেগ ছিল 225 কিলোমিটার। কোনো কোনো সাইক্লোনের অস্তিত্বকাল 2 থেকে 6 দিন। এর গতিপথ গ্রীষ্মমণ্ডলের মূল আবহাওয়া বায়ু প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঘূর্ণিঝড়ের আঘাতে ভাগ স্থলভাগ গাছপালা বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়, এতে পশু পাখিও মারা পড়ে। সমুদ্রে সাইক্লোন সৃষ্টি। ঘূর্ণিঝড়ের আরেকটি মারাত্মক দিক হলো জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়ের আঘাতে সমুদ্রের পানি বিশাল ঢেউ তৈরি করে। এসব ঢেউ যতই সমুদ্রের তীরে কাছাকাছি আসে তখনই এসব ঢেউ আর দীর্ঘ হয় এবং ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের রূপ নেয়। ঢেউয়ের উচ্চতা 100 মিটার পর্যন্ত উঁচু এবং ঘন্টায় গতিবেগ 500 মাইলের বেশি হতে পারে। সমুদ্র তলদেশে ভূমিকম্প, ভূমিধস ও আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে। এরূপ জলোচ্ছ্বাসকে সুনামি বলে। এরূপ একটি সুনামি বা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস করে 2004 সালের 25শে ডিসেম্বর তারিখে। তখন ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরে তলদেশে সৃষ্টি হয়েছিল একটি টাকটনিক ভূমিকম্প। এটি সমুদ্র তলদেশে থাকা ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এছাড়াও বাংলাদেশ চৈত্র বৈশাখ মাসে তাপমাত্রা বৃদ্ধি স্থলভাগে অধিক নিম্নচাপ সৃষ্টির কারণে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ুর প্রভাবে স্থলভাগে ঘূর্ণিঝড় বা কালবৈশাখী বা টর্নেডো সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের মতো টর্নেডোর ক্ষেত্রেও প্রচণ্ড বেগে বাতাস ঘূর্ণির আকারে ধুলাবালি স্তম্ভ সৃষ্টি করে প্রবাহিত হয়। এই ঘূর্ণিঝড়ের আবর্তে যা পড়ে তাই সব কিছু বিধ্বস্ত হয়। টর্নেডোর বিস্তার সাইক্লোনের চেয়ে অনেক কম। এর বিস্তার মাত্র কয়েক মিটার এবং দৈর্ঘ্য 5 থেকে 30 কিলোমিটার হয়। বাংলাদেশে 1970 সালে নভেম্বর মাসে বঙ্গোপসাগর উপকূলে প্রায় 20 থেকে 25 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস ঘটে।
এতে তখন কয়েক লক্ষ মানুষের মৃত্যু ঘটে, অসংখ্য গো-মহিষ প্রাণ হারায়, দেশের বিপুল ক্ষতি হয়। 1989 সালে প্রলয়কারী টর্নেডো আঘাত আনে মুন্সিগঞ্জের সাটুরিয়াতে। এই টর্নেডোর গতিপথের মধ্যে যা পড়েছিল তা সবই ধ্বংস করে গিয়েছিল। বঙ্গোপসাগরে সাইক্লোনের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসের ফলে উপকূলীয় বিস্তার কৃষিজমির লবণাক্ত পানিতে ডুবে যায়, বাড়িঘর গাছপালা বিধ্বস্ত হয়, অনেক মানুষ ও গৃহপালিত গরু মারা পড়ে। এজন্য বাংলাদেশের সরকার সাগর পাড়ে উচ্চ বাঁধ নির্মাণ করে এবং জলোচ্ছ্বাস প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে। বিগত 50 বছরে বিশ্বে বিভিন্ন অঞ্চলে সৃষ্ট উল্লেখযোগ্য কয়েকটি ঘূর্ণিঝড় যা সাইক্লোন, হারিকেন, টর্নেডো নিজের সারণীতে দেওয়া হলো। ঘূর্ণিঝড়ের নাম ও ঘূর্ণিঝড় সংঘটিত অঞ্চল। এক্ষেত্রে সাইক্লোন 1970 সালে ভোলা ও পার্শ্ববর্তী বদ্বীপ অঞ্চল বাংলাদেশ। সাইক্লোন এটি 1991 সালে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। আর 3 ক্যাটরিনা, একটা হারিকেন, এটি 2005 সালে ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্র। সিডর এটি সাইক্লোন 2007 সালে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এরপরে আইলা এটি 2012 সালে সমগ্র বাংলাদেশে। এরপরে স্যান্ডি এটি হারিকেন 2012 সালে নিউ ইয়র্কের পূর্ব উপকূলীয় ও যুক্তরাষ্ট্র। এবং মহাসেন এটি 2013 সালে বাংলাদেশ ও ভারত। ঘূর্ণিঝড় বা সাইক্লোনের জলোচ্ছ্বাসের সৃষ্টির মূল রয়েছে বায়ুমণ্ডলে গ্যাসীয় পদার্থের ওপর সূর্যের তাপের প্রভাব। সূর্যের প্রখর তাপে প্রখর তাপে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়ে তাপ শক্তি বিকিরিত হয়। এই বিকিরিত তাপ বায়ুমণ্ডলে গ্যাসীয় এর মিশ্রণকে উত্তপ্ত করে এবং সমুদ্রের জলরাশিকে বাষ্পীভূত করে। ফলে সমুদ্রমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বায়ুর ঘনত্ব হ্রাস পায়। বায়ুমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি হয়। সমুদ্রমণ্ডলে নিম্নচাপের সৃষ্টি হলে সাইক্লোন ও সমুদ্রে জলোচ্ছ্বাসের প্রভৃতি প্রাকৃতিক দুর্ঘটনা ঘটে। সুতরাং বায়ুমণ্ডলীয় প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির মূলে রয়েছে বায়ুমণ্ডলের উপাদান গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থের আয়তনের ওপর তাপমাত্রা, গ্যাস ও ঘনচাপের প্রভাব। বিজ্ঞানীরা গ্যাসের আয়তন, ঘনত্ব ও গতির শক্তির ওপর গ্যাসের প্রভাব ও চাপের প্রভাব সম্পর্কিত কিছু পরীক্ষা পর্যবেক্ষণ ভিত্তিক সূত্র প্রতিষ্ঠা করেন। এর সাহায্যে গ্যাসের বৈশিষ্ট্য ও সূত্র আলোচনা করা হলো। গ্যাসের অবস্থা ও গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাস হলো সাধারণত তাপমাত্রায় চাপের প্রভাবের একটি ভৌত অবস্থা। এই অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বল অপেক্ষা অণুসমূহের স্থানান্তর গতি অধিক হয়ে থাকে। যেমন হাইড্রোজেন গ্যাস H2। গ্যাসীয় অবস্থায় পদার্থের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন আকৃতি ও আয়তন। গ্যাসসমূহের কোনো সুনির্দিষ্ট আকৃতি ও আয়তন নেই। যে পাত্রে রাখা গ্যাসসমূহ সে পাত্রে রাখার আয়তন ধারণ করে। যে কোনো স্বল্প পরিমাণের যে কোনো গ্যাস এক পাত্রের অভ্যন্তরে সম্পূর্ণ আকার দখল করে। একটি উত্তপ্ত গ্যাস ঘনত্ব কম হয়, আবার অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। গ্যাসের আন্তঃআণবিক স্থান খুব বেশি থাকে। গ্যাসের অত্যন্ত সংকোচনশীল। চাপ প্রয়োগ করলে আয়তন অনেক হ্রাস পায়। গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব অত্যধিক। স্থির চাপে গ্যাসসমূহ চাপীয় সম্প্রসারণ খুব বেশি, অর্থাৎ চাপ প্রয়োগে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। সমসত্ব মিশ্রণ ক্ষমতা। পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। গ্যাসের সূত্রসমূহ। বিজ্ঞানীরা গ্যাসের ভৌত ধর্ম ভিত্তিক পরিবর্তনশীল রাশি 4টি, যেমন গ্যাসের মোল সংখ্যা, আয়তন, চাপ ও তাপমাত্রা প্রভৃতির যে কোনো দুটিকে স্থির রেখে অপর দুটির মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে কিছু সম্পর্ক আবিষ্কার করেছে, গ্যাসের সূত্র নামে পরিচিত। গ্যাসের 4টি পরিবর্তনশীল রাশির মধ্যে স্থাপিত 3টি মূল সূত্র হলো বয়লের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাদ্রো সূত্র। এই 3টি সূত্রের সমন্বয়ে গাণিতিকভাবে মোলের সংখ্যা, চাপ, আয়তন ও তাপমাত্রা মাত্রিক সম্পর্কটি আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। যদিও প্রকৃতপক্ষে আদর্শ গ্যাস বলে কিছু নেই। সাধারণত গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, নোবেল গ্যাস, হিলিয়াম ও নিয়ন প্রভৃতি বাস্তব গ্যাসসমূহ সাধারণ তাপমাত্রা চায় মোটামুটি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। বিশেষ দৃষ্টব্য: একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচিতে সিলেবাসের পদার্থে গ্যাসীয় অবস্থা গ্যাসসমূহ অন্তর্ভুক্ত আছে। পদার্থের তরল ও কঠিন অবস্থা অন্তর্ভুক্ত নেই। অধ্যায়ে প্রথমেই দেয়া শিক্ষাফল দৃষ্টব্য। 1.3.1 গ্যাসের আয়তন, চাপ ও তাপমাত্রার একক। ইউনিটস অফ গ্যাসিয়াস ভলিউম, প্রেশার অ্যান্ড টেম্পারেচার। এক্ষেত্রে গ্যাসের আয়তনের ক্ষেত্রে দেখা যায় একে ভি দ্বারা প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এসআই এককে এটি প্রকাশ করা হয়। এসআই এককে আয়তনকে মিটার স্কোয়ার এবং ঘন ডেসিমাল ঘন সেন্টিমিটার প্রকাশ করা হয়। এছাড়াও আয়তন লিটার এবং মিলিলিটার প্রকাশ করা হয়। একক আয়তনের সম্পর্ক। এক্ষেত্রে 1 মিটার কিউব সমান 10⁻10 DM কিউব। এক্ষেত্রে 22.414 লিটার সমান 22.4 × 10⁻³ মিটার কিউব। চাপ
চাপের ক্ষেত্রে দেখা যায় গ্যাসীয় পদার্থের অণু অবিরত ইতস্তত ছোটাছুটি করার ফলে গ্যাসের পাত্রের একক ক্ষেত্রফলের মধ্যে অণুসমূহের যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। বহুকাল থেকে গ্যাসের চাপ একক বায়ুমণ্ডলে অ্যাটমসফিয়ার এটি ব্যবহৃত হয়ে আসছে। 0 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 0 ডিগ্রি তাপমাত্রায় 45 ডিগ্রি অক্ষাংশ সমুদ্র তলে যেই পরিমাণ বায়ুচাপ 760 মিলিলিটার পারদস্তম্ভকে চাপের সমান হয় তাকে এক বায়ুমণ্ডলীয় চাপ বলে। এক্ষেত্রে বিজ্ঞানী ট্যারিসেলির নাম অনুসারে নিম্ন চাপের ক্ষেত্রে টর একক ব্যবহৃত হয়। 1 টর সমান 1 মিলিমিটার Hg প্রতি বর্গমিটার। নিউটন বলকে প্যাসকেল দ্বারা প্রকাশ করা হয়। এক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার সমান 101.325 × 10³ নিউটন মিটার স্কোয়ার। জেনে নাও উপরোক্ত এটিএম পি এর সম্পর্ক। এটিএম সমান 101 এবং 325 PA। এ থেকে বোঝা চাপের ক্ষেত্রে পি এর একটি তুলনাভাবে খুব ছোট মাত্রার একক হয় গ্যাসীয় রাসায়নিক, তেমন পি এর একক সুবিধাজনক নয়। তাই ছোট মাত্রার একক রূপে mmHg চাপের একটি অ্যাটমসফিয়ার চাপ একক সহ ব্যবহৃত হয়। চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক এক্ষেত্রে দেখা যায় 760 টর সমান 1 বার সমান 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। উল্লেখ্য এসআই এককের পরিমাণ যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর উপর প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। এক্ষেত্রে খেয়াল রাখা দরকার 1 এটিএম সমান 76 সেন্টিমিটার, Hg সমান 760 মিলিমিটার, Hg সমান 101 কিলো প্যাসকেল সমান 101 × 3 প্যাসকেল সমান 760 টর সমান 1 বার। তাপমাত্রা বহুকাল যাবৎ তাপমাত্রা প্রকাশের জন্য সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল ব্যবহার হয়ে আসছে। বর্তমানে সেলসিয়াস স্কেল ঋণাত্মক মানকে ধনাত্মক মনে করার জন্য পরম তাপমাত্রার স্কেল অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল নামক একটি স্কেল ব্যবহৃত হচ্ছে। এটি ক্যালভিন স্কেল নামে পরিচিত। ASTP এটি হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এখানে ভলিউম 22.414 লিটার পার মোল। SATP এটি হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটি 25 ডিগ্রি তাপমাত্রায় মাপা হয় এবং এখানে ভলিউম 24.789 লিটার পার মোল ধরা হয়। বয়েলের সূত্র গ্যাসের আয়তন ও চাপের মধ্যে সম্পর্ক। বয়েলস ল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক। এটি বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এক্ষেত্রে দেখা যায় সমুষ্ণ লেখা বা আইসোথার্ম বলে বয়েলের সূত্রে এই 3 ধরনের লেখাকে কারণ প্রাপ্ত অধিবৃত্ত বক্ররেখাকে সমতাপ রেখা বা সমুষ্ণ রেখা বা আইসোথার্ম বলা হয়। গ্রিক ভাষায় আইসোর অর্থ হচ্ছে একই বা সমান, থার্ম শব্দের অর্থ আয়তন বা তাপমাত্রা, থার্ম শব্দের অর্থ তাপমাত্রা। MCQ 1.4 25 ডিগ্রি সেলসিয়াসে 1 এটিএম চাপে 4 লিটার O2-কে 0.8 লিটারে পরিণত করতে চাপের বৃদ্ধি কত হবে? 4 ATM হবে। বয়েলের সূত্রের সমীকরণ কোনটি? P1V1 = P2V2। 1.3.3 চার্লসের সূত্র গ্যাস আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। চার্লস র দ্য রিলেশন বিটুইন গ্যাস ভলিউম অ্যান্ড টেম্পারেচার। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। 787 খ্রিস্টাব্দে ফ্রান্স বিজ্ঞানী চার্লস ও 802 খ্রিস্টাব্দে গে লুসাক পৃথকভাবে নির্দিষ্ট চাপ আয়তনের নির্দিষ্ট গ্যাসের সূত্র প্রকাশ করেন। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওই গ্যাসের আয়তন 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। চার্লসের সূত্র স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা স্থির চাপে P এবং নির্দিষ্ট ভর N মোল কোনো গ্যাসের ক্যালভিন তাপমাত্রা T ও আয়তন V হলে চার্লস সূত্র মতে V সমানুপাতিক T, এখানে N ও P স্থির অবস্থায় আছে। এক্ষেত্রে MCQ 1.6 চার্লসের সূত্রের সমীকরণ কোনটি? V1/T1 = V2/T2। গে লুসাকস ল অফ প্রেশার। এক্ষেত্রে বয়েলের সূত্র চার্লসের সূত্র থেকে গ্যাসের আচরণ ভিত্তিক আরও দুটি সম্পর্ক স্থাপন করা, যেমন চার্লস থেকে গে লুসাকের চাপের সূত্র এবং বয়েলস থেকে চাপের সূত্রের সূত্র। গে লুসাক অ্যামন্টের চাপের সূত্রটি হলো স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। MCQ 1.7 লেখচিত্র মতে X বিন্দুতে তাপমাত্রা কত? এটি হলো -273 ডিগ্রি সেলসিয়াস। পরমশূন্য তাপমাত্রা কত? এটি হলো 0 ক্যালভিন। এবার অ্যাভোগাড্রোর সূত্র, এটি নিম্নে দেওয়া হয়। স্থির তাপমাত্রা যাবে যে কোনো আদর্শ গ্যাসের সমায়তনের সমসংখ্যক কণা বা মোল থাকে, এটি হলো অ্যাভোগাড্রোর সূত্র। এই ক্ষেত্রে দেখা যায় MCQ 19 STP-তে 1 মোল SO2 এর আয়তন কত? এটি হলো 22.5
4 dm কিউব। চার্লসের সূত্রের লেখচিত্রের নাম কি? চার্লসের সূত্রের লেখচিত্রের নাম হলো আইসোবার। এক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ ক্ষেত্রে দেখা যায় এসআইওকে আর এর মান কোনটি? এটি হলো 8.314 কিলো জুল পার কিলোগ্রাম পার মোল। আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে দেখা যায় আর এর মান 0.082058 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। সিএসআইওকে আর এর মান দেখা যায় 8.32 10⁻⁷ ERG পার ক্যালভিন পার মোল। আবার এসআইওকে আর এর মান দেখা যায় 8.314 জুল পার মোল পার ক্যালভিন। আবার ইঞ্জিনিয়ারিংয়ে আর এর মান দেখা যায় আর সমান 2783.63 ফিট পার পাউন্ড পার মোল পার ক্যালভিন। আবার ক্যালোরিতে আর এর মান দেখা যায় 1.987 ক্যালোরি পার ক্যালভিন পার মোল। এমসিকিউ 1.12 কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি থেকে কত বাড়লে আয়তন দ্বিগুণ হবে? একই তাপমাত্রার চাপ 0.1 atm 1.6 atm, অর্থাৎ 27 ডিগ্রি থেকে তাপমাত্রা যদি 900 ডিগ্রি বাড়ে তবে আয়তন দ্বিগুণ হবে। এসআইওকে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? এসআইওকে বোল্টজম্যান ধ্রুবকের মান হলো 1.38 10⁻⁻23 জুল পার ক্যালভিন পার মলিকিউল। 8 গ্রাম হাইড্রোজেন হিলিয়াম এর জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? এটি হলো পিভি সমান এনআরটি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কত? এটি এমসিকিউ 15। এটি হলো -93 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের আংশিক চাপ ও ডাল্টনের সূত্র। প্র্যাকটিক্যাল প্রেশার অফ ডাল্টনস ল। এক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপের সূত্র বিবৃতি হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াহীন কোনো গ্যাসের মিশ্রণে কোনো একটি উপাদান গ্যাস ওই উপাদানের মিশ্রণের সমস্ত আয়তন একাকি দখল করলে যেই চাপ প্রয়োগ করত তাকে ওই আয়তনে গ্যাসের আংশিক চাপ বলা হয়। ওই গ্যাসের মিশ্রণে মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসসমূহের আংশিক চাপসমূহের যোগফলের সমান। এক্ষেত্রে 1.16 রেখাটি সূত্রের ক্ষেত্রে কোনটি প্রমাণ করে? এটি হলো বয়েলের সূত্র। এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত লিটার? এটি হলো 24.789 লিটার। 1.18 আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? এটি হলো পিভি সমান এনআরটি। এসএটিপিতে গ্যাসের চাপ কত? এটি হলো 100 কিলো প্যাসকেল। এসএটিপিতে গ্যাসের চাপ 100 কিলো প্যাসকেল। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ কত? এটি হলো 593.4 মিলিমিটার মার্কারি। আবার এমসিকিউ 21 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের চাপ 1 atm হলে V সমান 1 ইনভার্স এবং 0.05 লিটার হয়, তবে V সমান 1 ইনভার্স 0.04 লিটার হলে তখন চাপ কত হবে? এটি হলো 0.84 অ্যাটমসফিয়ারিক প্রেশার। 1.3.8 গ্রাহামের সূত্র। গ্যাসের ব্যাপন ও অনুব্যাপন, গ্রাহামস ল। এক্ষেত্রে দেখা যায় সুগন্ধিযুক্ত বস্তু রাখলে কিছুক্ষণ পর দেখা যায় যে ঘরে সর্বত্র সুগন্ধি পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে এরূপ ক্ষেত্রে সুগন্ধিযুক্ত বস্তুর অণুগুলো গ্যাসীয় অবস্থা চারদিকে ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্যাসের অণুগুলোর মধ্যে সমশক্তভাবে মিশ্রিত থাকে। এরূপ প্রক্রিয়াকে পদার্থের অনুব্যাপন বলে। ব্যাপনের সংজ্ঞা: উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের অণু বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে স্থানান্তর পরিব্যাপ্ত হওয়াকে প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। ব্যাপন: পাত্রের ভেতরে বাইরের সমান অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব প্রায় 100 ন্যানোমিটারের চেয়ে কম পাত্রে ছোট এবং ভেতরে ঘটে তার নিঃসরণ সম্ভব নয়। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় পাত্রের ভেতরে ও বাইরে চাপ সমান এবং বায়ুগুলোর মধ্যবর্তী দূরত্ব 100 ন্যানোমিটারের চেয়ে পাত্রের ছিদ্রে ছোট 100 ন্যানোমিটার পাত্রের ছোটো হলে পাত্রের নিঃসরণ সম্ভব নয়। ব্যাপনের পর নিঃসরণের ক্ষেত্রে দেখা যায় বাহ্যিক চাপের প্রভাবে পদার্থের সরু ছিদ্রপথে দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বেরিয়ে হওয়াকে প্রক্রিয়াকে নিঃসরণ বা অনুব্যাপন বলে। নিঃসরণ: এক্ষেত্রে ব্যবস্থাপক নিঃসরণের ক্ষেত্রে গ্যাসের চাপের ছিদ্র 100 ন্যানোমিটারের চেয়ে বড় হওয়ায় এর অধিক বাহ্যিক চাপ অণুগুলো নিঃসরণ ঘটে। এক্ষেত্রে ব্যাপন ও অনুব্যাপন এবং বৈশিষ্ট্য। সংজ্ঞা: উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর অণুসমূহে বা কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমভাবে স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের অণুসমূহের সজোরে একমুখী বের হওয়া প্রক্রিয়াকে নিঃসরণ বলে। উদাহরণ: ফুলের সুগন্ধ H2S গ্যাসের দুর্গন্ধ বাতাসের ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। গাড়ির চাকার টিউবের ছিদ্রপথের নিঃসরণ প্রক্রিয়ায় বাতাস বের হয়ে পড়ে। পদার্থের কণা বা অণুসমূহে ইতস্তত স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে চাপে পার্থক্যের কারণে নিঃসরণ প্রক্রিয়া ঘটে। প্রক্রিয়ার প্রকৃতি: ব্যাপন হলো গতিতত্ত্বের মতে সমচাপ অবস্থায় অণুসমূহের স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া।
নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে গ্যাসীয় অণুসমূহের দ্রুত চলন প্রক্রিয়া। বায়ুচাপ ব্যাপন বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে একই চাপ থাকে। নিঃসরণের বেলায় গ্যাস পাত্রের ভেতরে বাইরে অধিক চাপ এবং বাইরে কম চাপ বা ভ্যাকুয়াম অবস্থায় থাকে। 1486 খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের রাসায়নিকবিদ থমাস গ্রাহাম গ্যাসের অণুব্যাপনের ওপর পরীক্ষা নিরীক্ষা করে প্রথম সূত্র উপস্থাপন করেন। গ্রাহামের ব্যাপন সূত্র স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার এবং ওই গ্যাসের মোলার ভর এর বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের আধুনিক প্রয়োগ। গ্যাস ব্যাপন সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। এছাড়াও ব্যাপন বা নিঃসরণের হারের পার্থক্য ভিত্তিক কোনো গ্যাসের নিঃসরণের উপাদানসমূহের পৃথকীকরণ ও রাড়ীকরণ সম্ভব। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস মিশ্রণ থেকে কোনো একটি গ্যাস পৃথক করাকে অ্যাটোমেলিসাইসিস বলা হয়। কয়লার খনিতে মিথেন গ্যাসের বস্তু নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত সতর্কতা জ্ঞাপন যন্ত্রে CH4 গ্যাসের ব্যাপন পদার্থ ব্যবহার করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরেনিয়াম ধাতুকে ইউরেনিয়াম অক্সিফ্লুরাইড UF6 গ্যাসে রূপান্তরিত করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে 2^28 থেকে 2^35 আইসোটোপে পৃথক করা হয় এবং 235 U দ্বারা পারমাণবিক বোমা তৈরি করা হয়, যা হিরোশিমার উপর নিক্ষিপ্ত হয়। বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহ বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের পৃথকীকরণ ও রাড়ীকরণে এই গ্যাসের ব্যাপন সূত্র ব্যবহার করেন। ব্যাপন হারের সাথে কোনটি সম্পর্কযুক্ত? এটি হলো গ্রাম আণবিক ভর। 1.5 গ্যাসের আণবিক গতিতত্ত্ব কাইনেটিক মলিকিউল থিওরি অফ গ্যাসেস। আমরা গ্যাসের ওপর বিভিন্ন শর্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গ্যাসের বিভিন্ন ভৌত আচরণের তথ্য জেনেছি, কিন্তু গ্যাসের এসব আচরণের মূল কারণ জানা হয়নি। যেমন কোনো গ্যাসের আণবিক ভর বেশি, কোনো গ্যাসের তা কম, আবার কোনো গ্যাসের আণবিক আকারে বড় এবং কোনো গ্যাস তা ছোট। তা সত্ত্বেও আদর্শ গ্যাসের আলোচিত সূত্র এর প্রভাবে পড়েনি। বছর শতেক আগে বিজ্ঞানীরা এসব কথা ভেবে এমন সমাধানস্বরূপ গ্যাসের আণবিক তত্ত্বকে উপস্থাপন করেন। আণবিক গতিতত্ত্বের সাহায্যে এসব গ্যাসের সূত্রের গাণিতিক ব্যাখ্যা দিয়েছেন। এক্ষেত্রে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ও বোলৎজম্যানের অবদান বিশেষ উল্লেখযোগ্য। গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো নিম্নরূপ। 1. গ্যাসের গঠন। যে কোনো গ্যাসের অসংখ্য ক্ষুদ্র কণিকা যেমন পরমাণু অথবা ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। এসব কণিকা বা অণু খুব দ্রুত গতিতে সরল রৈখিক পথে ইতস্তত সম্ভবপর সব দিকে ছুটোছুটি করে। গ্যাসের অণুসমূহের আয়তন। গ্যাসের অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য। গ্যাসের মোট আয়তন অধিকাংশই হলো খালি। গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ। গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ ও বিকর্ষণ নেই, তারা পরস্পর প্রভাবমুক্ত ও স্বাধীন। আন্তঃআণবিক সংঘর্ষ ও প্রকৃতি। গ্যাসের অণুগুলোর মধ্যে পারস্পরিক সাথে কোনো দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, তখন ওই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ তাদের গতিশক্তি অভ্যন্তরীণ অন্য শক্তিতে রূপান্তরিত হয় না। নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর মোট শক্তি ইকে স্থির থাকে। গ্যাসের চাপ। অবিরাম শক্তি স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাসাধারের দেয়ালের প্রতি একক ক্ষেত্র ফলে গ্যাসের অণুগুলোর প্রয়োগকৃত বলের গ্যাসের চাপ বলে। গ্যাসের অণুগুলোর গতিশক্তি। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতিতত্ত্ব হতে দেখা যায়, যদি কোনো আদর্শ গ্যাস আয়তন V এবং চাপ P হয়, তবে নির্দিষ্ট গ্যাসের অণুর ভর m এবং নমুনায় গ্যাস অণুসমূহের n গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় গতিবেগ c হয়, তবে PV = 1/3 mN²। এই সমীকরণটিকে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কাইনেটিক ইকুয়েশন অফ আইডিয়াল গ্যাস বলা হয়। বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গণিতীয় সম্পর্কটি প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে 1. আণবিক সংঘর্ষ ও সংঘর্ষ ব্যাস। গ্যাসের গতিতত্ত্বের আণবিক সংঘর্ষ বুঝতে হলে আণবিক গ্যাস, আণবিক সংঘর্ষ ব্যাস ও গড় মুক্তাবাদ এই তিনটি পদের ধারণা থাকা প্রয়োজন। গ্যাসের অণুগুলো প্রচণ্ড গতিতে সরল রৈখিক পথে ইতস্তত সব দিকে ছুটোছুটি করার সময় দুটি গ্যাসের অণু পরস্পর নিকটে আসলে একসময় তাদের মধ্যে কার্যকারী বিকর্ষণ বল অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তখন উভয় পরমাণু বিপরীত দিকে ধাবিত হয়ে বাধ্য হয়। এর অবস্থায় গ্যাসের আণবিক সংঘর্ষ বলে। অপর কথায় দুটি পরমাণু সম্ভাব্য ন্যূনতম দূরত্বে এসে এদের মধ্যে বিকর্ষণের কারণে বিপরীত দিকে ফিরে যাওয়াকে আণবিক সংঘর্ষ বলে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব
গড় মানকে গ্যাসের গড় মুক্ত পথ বলে। পরপর 4টি সংঘর্ষের প্রতিটি মধ্যবর্তী দূরত্বকে A B C D হলে তখন তাদের গড় মুক্ত পথ হবে L সমান A + B + C + D/4। প্রতিটি আণবিক সংঘর্ষের উভয় কেন্দ্রবিন্দুর ন্যূনতম দূরত্বকে সংঘর্ষ ব্যাস বলে। সংঘর্ষের ব্যাসকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আংশিক ব্যাস থেকে সংঘর্ষ ব্যাস কতটুকু বড় হয়? অধিকাংশ ক্ষেত্রে আণবিক ব্যাসের মাত্রা 2 আর্মস্ট্রং বা 10⁻⁻10 মিটার এর কাছাকাছি হয়। অপরদিকে গ্যাসের মাত্রা 2 আর্মস্ট্রং থেকে 4 আর্মস্ট্রং মধ্যে থাকে। সংঘর্ষকালীন দুটি অণু এদের আণবিক সংঘর্ষ ব্যাসের চেয়ে বেশি নিকটে আসতে পারে না। নিচের কোনটির ব্যাপন হার বেশি? এটি হলো নিয়ন। 1.5.1 গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের অন্যান্য গতিবেগ। এক্ষেত্রে দেখা যায় সাধারণ মূল গড় বেগ RMS ভেলোসিটি অর রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সাধারণ বেগ অ্যাভারেজ ভেলোসিটি এবং সম্ভাব্য বেগ মোস্ট প্যারাবল ভেলোসিটি। নিচের কোনটির ব্যাপন হার বেশি? এটি হলো নিয়ন। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? তাপমাত্রা সমান হলে। কোনো গ্যাসের অধিকাংশ অণু এদের মধ্যে সংঘর্ষের কারণে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে একটি নির্দিষ্ট বিশেষ বেগ লাভ করে থাকে। বিশেষ মুহূর্তে অধিকাংশ অণু বিশেষ বেগকে সম্ভাব্য বেগ বলা হয়। সম্ভাব্যতার বেগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। গড় মূল বর্গবেগ বা RMS এর প্রয়োজনীয় কেন? গড় মূল বর্গবেগ C হচ্ছে এমন একটি বেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তাদের প্রকৃত গতিশক্তি হিসাব করা যায়। গড় গতিবেগ C যা সম্ভাব্য গতি আলফা হতে সরাসরি গতিশক্তি পাওয়া যায় না, তাই RMS বেগের গ্যাসের অণু গড় বেগ অপেক্ষা অধিক উপযোগী। যেমন মনে করি একটি গ্যাসের অণুসমূহের H সংখ্যক অণু রয়েছে, এদের গতিবেগ যথাক্রমে C1 C2 C3 এবং Cn, প্রতিটি অণুর ভর m। কোনটি RMS বেগ সম্পর্কিত? এক্ষেত্রে C = √3RT/m। PV সমান 1/3 nmA/NA/c²। এক মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ কোনটি? এটি হলো Ka = 3RT/2। এবার 1.6 আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আইডিয়াল গ্যাস এন্ড রিয়েল গ্যাস। গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্য মতে গ্যাসের অণুগুলো সূক্ষ্ম কণারূপে গণ্য করা হয়েছে। এই কণাগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। কণাগুলো আয়তন নগণ্য এবং এদের গতিশক্তি কেলভিন তাপমাত্রা নিয়ন্ত্রিত। কোনো নির্দিষ্ট সব বৈশিষ্ট্য হলো আদর্শ গ্যাসের। আদর্শ গ্যাসের ওই সকল গ্যাসের সব তাপমাত্রায় ও চাপে বয়লের সূত্র, চার্লস সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক দুটি মানদণ্ড হলো আদর্শ গ্যাসের তাপমাত্রা ও PV NRT তাপমাত্রা মেনে চলে। স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ σU/σB = 0। বাস্তব গ্যাসে H2, N2, O2, CO2 ও HCH4 ইত্যাদি গ্যাসের অণুসমূহের ভর ও আয়তন আছে এবং অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। এসব তথ্য থেকে বোঝা যায় গ্যাসের অণুগুলো এসব বাস্তব বৈশিষ্ট্য তাদেরকে আদর্শ গ্যাস থেকে বিচ্যুত করে। তাই আদর্শ গ্যাসের উচ্চ চাপ রাখা গ্যাসের আচরণ করার জন্য আদর্শ গ্যাস সমীকরণ PV = NRT কে পরিবর্তনের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে হিলিয়াম মোলার আয়তন 22.435 লিটার, হাইড্রোজেনের 22.432 লিটার, নিয়নের 22.422 লিটার, আদর্শ গ্যাস 22.414 লিটার। অর্থাৎ হিলিয়াম, হাইড্রোজেন, নিয়ন এর আগে। এর পরে রয়েছে আর্গন যেটি 22.397 লিটার এবং নাইট্রোজেন যেটি 22.396 লিটার, অক্সিজেন যেটা 22.390, কার্বন ডাইঅক্সাইড যেটি কার্বন মনোক্সাইড যেটি 22.388, আর Cl2 হলো 22.184 আর NH3 হলো 22.079। ঘনীভবন তাপমাত্রা। এই ঘনীভবন তাপমাত্রা -268.9 ডিগ্রি, -252.8 ডিগ্রি, -240.1 ডিগ্রি। আর আর্গন থেকে বলা যায় -185.9 ডিগ্রি, -195.8 ডিগ্রি, -183.0 ডিগ্রি, -191.5 ডিগ্রি, -84 ডিগ্রি আর -33.4 ডিগ্রি। বাস্তব গ্যাস ও অনাদর্শ গ্যাস। আকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ ও পরিবর্তনশীল আয়তন বিশিষ্ট বাস্তব গ্যাস যেমন H2, N2, O2, CO2, HCH4 ইত্যাদি পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস ও অনাদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। বাস্তব গ্যাসগুলো পুরোপুরি গ্যাসীয় সমীকরণ PV = NRT মেনে চলে না। 1 atm চাপে বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসও মোটামুটি আদর্শ আচরণ করে। চাপ যতই নিম্ন হোক, উচ্চ হোক,
বাস্তব গ্যাসসমূহের আচরণ ততই আদর্শ গ্যাসের ন্যায় হয়। চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয়, বাস্তব গ্যাসের আচরণ ততই আদর্শ গ্যাসের ন্যায় হয়। কিন্তু উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রা আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে যথেষ্ট বিচ্যুতি ঘটে। বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ, যেমন পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস এন বি, এটি হলো এনআরটি। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের তুলনা। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস যাদের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে, বাস্তব গ্যাসসমূহ সঠিকভাবে মেনে চলে তাদের বাস্তব গ্যাস বলে। আদর্শ গ্যাসের অনুসরণের মতো আকর্ষণ বিকর্ষণ নেই, এখানে আকর্ষণ বিকর্ষণ আছে। মোট আয়তনের দখলকৃত আয়তন তুলনায় নগণ্য। গ্যাসসমূহের মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য নয়, তাই হিসাব গণ্য করা হয়। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে। এক্ষেত্রে বাস্তব গ্যাসের সমীকরণ হবে পি প্লাস এন স্কোয়ার এ নিচে ভি স্কোয়ার, আর ব্র্যাকেটের মধ্যে ভি প্লাস এন বি, এনআরটি সূত্র মেনে চলে। অভ্যন্তরীণ শক্তি। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ সিগমা ইউ প্লাস ডিভি সমান জি যেমন 0। গ্যাসসমূহের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল। সংকোচনশীলতা জেড। আদর্শ গ্যাসের সংকোচনশীলতার বেলায় জেড সমান 1। বাস্তব গ্যাসের বেলায় সংকোচনশীলতা গুণোত্তর জেড এর মান জেড ও এইচ এর বেলায় 1 এর অপেক্ষা বেশি, এবং কার্বন ডাইঅক্সাইড N2O2 CO4 এর বেলায় 1 এর চেয়ে কম হয়, অর্থাৎ পি বাই এনআরটি সমান জেড এর মান অসমান 1। ইতিপূর্বে আমরা জেনেছি গ্যাসের অণুগুলো খুবই দ্রুত গতিতে ধাবমান। অক্সিজেনের আণবিক ভর সবচেয়ে কম হওয়ায় এর আণবিক গতিবেগ সবথেকে বেশি। হাইড্রোজেনের অণুর বর্গমূল গড় বর্গ গতিবেগ 25 ডিগ্রি বা কক্ষ তাপমাত্রায় সেকেন্ডে প্রায় 1920.12 মিটার হয়। অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের অণুসমূহের গড় বেগ ও গড় বর্গ গতিবেগের সেকেন্ডে প্রায় 500 মিটার হয়, অর্থাৎ হাইড্রোজেনের এটি 2000-এর কাছাকাছি হলেও অন্যান্য গ্যাসের এটি 500-এর কাছাকাছি। অনেক গতিবেগ এর মান অনেক বেশি, অণুর গতিবেগের মান এর বেশি। কিছু অণুর বেগ অনেক বেশি, আবার কিছু অণুর বেগ অপেক্ষাকৃত কম হয়।